হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 2 এর 1 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু নিয়ে মূলত এই চ্যাপ্টার আলোচনা করা হবে। তো আমরা শুরু করি যে আগের শ্রেণীতে তোমরা জীবকোষ সম্পর্কে ধারণা পেয়েছিলে, সেই সব ধারণার উপর ভিত্তি করে তোমরা এই অধ্যায় জীবকোষ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। সাধারণ অনুবীক্ষণ যন্ত্রে দেখা একটা জীবকোষ আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দেখা ওই একই জীবকোষের গঠন কি একই রকম কিনা সেটার উত্তর আমরা খুঁজে বের করার চেষ্টা করবো এই চ্যাপ্টারে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারের মূল পড়া শুরু হবে জীবকোষ থেকে। তো আমরা শুরু করি যে আগের শ্রেণীতে তোমরা জেনেছো যে জীবকোষ হচ্ছে আমাদের জীবদেহের একটা কি একক, মানে কি এই জীবকোষ দিয়ে মূলত আমাদের দেহটা দাঁড়ায়, প্রত্যেকটা জায়গায় আমাদের এই জীবকোষ আছে। তো এই জীবকোষটা আসলে কি, যে কোনো কোনো বিজ্ঞানী জীবকোষকে জীবের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করছে। যেমন লোই বিজ্ঞানী এবং সিকেভিজ বিজ্ঞানী 1969 সালে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলছে। এখন ফার্স্ট অফ অল বৈষম্যভেদ্য পর্দা কি? যে এক ধরনের পর্দা যেটার ভিতরে কি বিভিন্ন বস্তু চলাচল করতে পারে। ঠিক আছে, একটা পর্দার ভিতর দিয়ে কি কিছু নির্দিষ্ট সংখ্যক বস্তু কি করতে পারে, প্রবেশ করতে পারে। তো উনি বলতেছে এরকম একটা পর্দা হচ্ছে সেটা, এবং এটা হচ্ছে কি নিজের মানে অন্য কোনো সজীব মাধ্যম কারো সাহায্য ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে। প্রতিরূপ মানে কি, যে একটা থেকে দুইটা হলো, দুইটা থেকে তিনটা, মানে এরকম ফটোকপি নিজের সংখ্যাটাকে বৃদ্ধি করতে পারে। তো এমন সংখ্যাটা এই সত্তাটাকে বলতেছে কি, কোষ। তো কোষের প্রকারভেদ, সকল জীবকোষ একরকম না দেখতে। এদের গঠনগত পার্থক্য যেমন আছে তেমনি তার আকৃতি এবং কাজের ক্ষেত্রেও কি আছে, বিভিন্ন ধরনের পার্থক্য আছে। যেমন নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে যদি আমরা হিসাব করি তাহলে কোষ কয় রকমের? দুই রকমের, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এখন আদি কোষ কি জিনিস? আদি কোষকে বলা হয় প্রাকেন্দ্রিক কোষ, যে এ ধরনের কোষে কোনো সুগঠিত কি নাই, নিউক্লিয়াস থাকে না। ফার্স্ট পয়েন্ট, যে এটাতে কোনো নিউক্লিয়াস নাই। তো এই জন্য মানে নিউক্লিয়াস হচ্ছে কোষের একটা মূল অঙ্গাণু। যে আমরা যদি ছবিতে তাকাই, এ দেখেন এটা হচ্ছে উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে গোল আকার যে বস্তুটা থাকে বড়, সেটাকে নিউক্লিয়াস বলে। আর প্রাণী কোষে যে গোলটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। তো ওদের ক্ষেত্রে বলতেছে এই কোষে, যে আদি কোষে কিন্তু কোনো কি নাই, এই গোল জিনিসটা মানে নিউক্লিয়াসটাই নাই। তো এই জন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বলা হয়, এদের আরেকটা নামে ডাকা হয়। এসব কোষে নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃতও থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে কি থাকে, ছড়ায় ছিটায় থাকে। ঠিক আছে, যেহেতু সুগঠিত মানে গোল আকারের কোনো নিউক্লিয়াস নাই, তার ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো কি ছড়ায় ছিটায় থাকে। তো এসব কোষে কি কি থাকে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না, তবে কি থাকে, রাইবোজোম থাকে। এই তিনটা জিনিস থাকে না মিসিং, কিন্তু রাইবোজোম নামের অঙ্গাণু থাকে, উপাদান থাকে। তো ক্রোমোজোমে কেবল কি থাকে, শুধুমাত্র ডিএনএ থাকে, অন্য কিছু পাওয়া যায় না। যেমন তার উদাহরণ কি, নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া এ ধরনের কোষ পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে মূলত এই কোষগুলো আছে। এখন আসেন প্রকৃত কোষ, মানে আমরা, যে এসব কোষে নিউক্লিয়াস কি থাকে, সুগঠিত, একদম সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। এবং নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে মানে পর্দা দিয়ে নিউক্লিয়ার বস্তুগুলো কি থাকে, সুন্দরভাবে সাজানো গোছানো বা সুসংগঠিত আকারে থাকে। তো এসব কোষে রাইবোজোম সহ সকল ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমের কি কি থাকে, আগেরটা শুধুমাত্র ডিএনএ থাকতো, কিন্তু এখানে ডিএনএ এর সাথে প্রোটিনও থাকে, হিস্টোন এবং অন্যান্য অনেক উপাদান এখানে থাকে। তো অধিকাংশ জীবকোষই কিন্তু মূলত এই প্রকৃত কোষের আন্ডারে পড়ে। তো এবার যদি আমরা বলি যে কাজের ভিত্তিতে কোষ, প্রকৃত কোষ কয় রকমের, যে এটাকে আবার দুই ভাগে ভাঙা হয়েছে। কিসের ভিত্তিতে? কাজের ভিত্তিতে। একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। যে দেহকোষ কি জিনিস, যে বহুকোষী জীবের মানে আমাদের যত প্রাণীরা আছে যাদের জীবকোষটা অসংখ্য কোষ দিয়ে গঠিত, তাদের মূলত বলা হয় বহুকোষী জীব। তো বহুকোষী জীবের দেহ গঠনে এসব কোষ মূলত অংশগ্রহণ করে। আমাদের যে বডি আছে এই বডিটা বিল্ড আপ করতে মূলত এই কোষটা গঠিত হয়। যে ধরেন ছোটবেলায় আমাদের হাতের আঙ্গুল একদম পিচ্ছি পিচ্ছি ছিল বা আমাদের সাইজও ছিল ছোট, কিন্তু আস্তে আস্তে আমরা লম্বা হয়েছি, দৈর্ঘ্যে বাড়ছি, প্রস্থে বাড়ছি, তাই না? তো এই বৃদ্ধিটা ঘটাচ্ছে কে, এই মূলত দেহ কোষটা ঘটাচ্ছে। ঠিক আছে, তো মূলত আমাদের শরীরে মাইটোসিস, আমরা কিন্তু অধ্যায়ে 3-এ কিন্তু পড়ে আসছি, মাইটোসিস কোষ বিভাজন আমাদের কি করে, বৃদ্ধিতে সাহায্য করে, দেহ বৃদ্ধিতে। তাহলে মাইটোসিস পদ্ধতি বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়, মানে ভেঙে যায়, এবং এদের কি হয়, আস্তে আস্তে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এরকম করে বেড়ে বেড়ে দেহের বৃদ্ধি ঘটে। বিভিন্ন তন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গ গঠনেও কিন্তু দেহকোষ কি নেয়, অংশগ্রহণ করে। যারা হচ্ছে আমার চ্যাপ্টার 3 এর ক্লাসটা দেখেন নাই, তারা কিন্তু আগে চ্যাপ্টার 3টা দেখে নিতে পারেন। সেখানে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া আছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এরপর যদি আমরা দেখি জনন কোষ কি জিনিস, যে এটাও কিন্তু আমরা অধ্যায় 3-এ পড়ছি, তাই না? যে যৌন জনন ও জনক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ মূলত উৎপন্ন হয়। যেসব প্রাণীরা যৌন প্রজনন করতে সক্ষম, তাদের ক্ষেত্রে মূলত এই জনন কোষটা তৈরি হয় শরীরের ভিতরে। যেমন মিওসিস বিভাজন পদ্ধতির মাধ্যমে আমরা দেখছি মানে চ্যাপ্টার 3-তে, যে জনন মাতৃকোষে কি ঘটে, বিভাজন মানে ভাঙে, এবং জনন কোষ সেখান থেকে কি হয়, তৈরি হয়। তো অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে, অর্ধেক থাকে। মিওসিস কোষ বিভাজনে কিন্তু আমরা অলরেডি জেনে আসছি যে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি থাকে, অর্ধেক হয়ে যায়।
এবং পুং ও স্ত্রী জননকোষ যখন মিলিত হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, তখন নতুন যে জীবের দেহ গঠনের সূচনা করে সেটাকে কিন্তু জাইগোট বলে। যে স্ত্রী এবং পুং জননকোষ যখন একসাথে মিলিত হয় তখন একটা নতুন কোষ উৎপন্ন হয়, সেই কোষটাকে বলা হচ্ছে জাইগোট। আমরা কিন্তু মায়ের পেটে যখন ছিলাম সবাই কিন্তু এরকম একটা কোষ থেকে আসছি, তাই না? এই সিঙ্গেল একটা কোষ ছিলাম আমরা, যেটাকে বলতেছে জাইগোট। পরবর্তীকালে এই কোষটার উপরে মাইটোসিস কোষ বিভাজনের কারণে আমাদের আস্তে আস্তে বাচ্চাটার হাত বের হইছে, পা বের হইছে, মাথা সুগুর বড় হইছে। তো মূলত ভিতরে মাইটোসিস কোষ বিভাজনটা হয়। তো জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে, যে এখানে বলছে জাইগোটটা আস্তে আস্তে ভাঙার মাধ্যমে, ধরেন এই একটা কোষ থেকে ফার্স্টে দুইটা হলো, দুইটা থেকে তিনটা, এরকম অসংখ্যবার বিভাজনের মাধ্যমে মূলত একটা শেপ হয়, বডি শেপের মতো হয়, জীবদেহ গঠন হয়। ঠিক আছে। তো এবার আমরা শিখবো হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণু ও তাদের কাজ সম্পর্কে জানবো। যে এই যে ছবিটা দেখতেছেন চার কোণাকার, এটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র। আর নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে প্রাণী কোষের চিত্র। এখন আপনাদের কাজ হচ্ছে এই উদ্ভিদ কোষের কোথায় কোন অঙ্গাণুটা আছে, দেখতে কেমন, সবগুলা একদম ভালো মতো হবে খাতায় এঁকে প্র্যাকটিস করা। কারণ এখান থেকেই আপনাদের কোশ্চেনটা এরকম আসতে পারে যে আপনাকে একটা কোষ দিয়ে দিল উদ্ভিদ কোষে, এখান থেকে টান দিয়ে বললো যে এটা একটা এ চিহ্নিত অংশ, এই চিহ্নিত অংশের ভিতরে কি কি আছে এবং তাদের কাজ বর্ণনা করো। তা আপনি যদি এদেরকে নাই শনাক্ত করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে অ্যান্সার করা পসিবল হবে না। প্রত্যেকটার কিন্তু পাশে দিয়ে কিন্তু এই যে কোনটাকে কি বলে এগুলো দেওয়া আছে এবং তাদের শেপ কেমন সেটাও দেওয়া আছে। আপনারা খুব ভালো মতো এই ছবিগুলো খেয়াল করবেন। এটা হচ্ছে উদ্ভিদ কোষের জন্য, এটা হচ্ছে প্রাণী কোষের জন্য। ঠিক আছে। তো এসব অঙ্গাণু অধিকাংশই উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে থাকলেও কিছু কিছু অঙ্গাণু আছে। অঙ্গাণু মানে কি, ভিতরে যে উপাদানগুলো, এই যে গলগী বস্তু, সেন্ট্রোসোম, এই যে ভিতরে যে উপাদানগুলো দেখতেছেন, এগুলো ধরেন উদ্ভিদ এবং প্রাণী কোষে কিছু কিছু আছে দুজনের কাছে আছে, আবার কিছু কিছু আছে একজনের কাছে আছে আরেকজনের কাছে নাই। সে কথাটাই বলতেছে যে অঙ্গাণু কিছু কিছু আছে যা কেবল উদ্ভিদ কোষে পাওয়া যায়, আবার কিছু কিছু আছে প্রাণী কোষে পাওয়া যায়। ঠিক আছে। তো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায় এমন কিছু কোষ অঙ্গাণুর সাথে এবার আমরা পরিচয় হবো। যেমন ফার্স্ট অফ অল যে অঙ্গাণুটার কথা বলতেছে ওরা কোষের ভিতরে থাকে সেটা হচ্ছে কোষ প্রাচীর। প্রাচীর মানে কি, দেয়াল বা পর্দা। যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটা কিন্তু প্রাণী কোষের থাকে না। তো এটা মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর রাসায়নিক গঠন মানে ভিতরে ইন্টারনাল যে গঠন সেটা খুবই জটিল। এতে মূলত কি কি থাকে, সেলুলোজ নামের একটা পদার্থ থাকে, হেমিসেলুলোজ থাকে, লিগনিন থাকে, পেকটিন থাকে, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নামক বস্তু দিয়ে তৈরি। এটা কিন্তু অনেকবার এমসিকিউতে আসে যে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। তো প্রাথমিক কোষ প্রাচীরটা মূলত এক স্তর বিশিষ্ট হয়ে থাকে। মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি করে। আচ্ছা, আমরা যদি ছবির দিকে একটু তাকাই উদ্ভিদ কোষে, দেখেন এখানে পর্দা থাকার কথা একটা, কিন্তু ভিতরে দেখেন, ভিতরে আরো কয়েকটা লেয়ার দেখতেছেন না? তো এদেরকে বলা হয় মূলত গৌণ প্রাচীর। ঠিক আছে। এখানে বলতেছে যে ভিতরে কিন্তু বিভিন্ন রাসায়নিক দ্রব্য জমা হয়ে কিন্তু তাদের ভিতরে এক ধরনের গৌণ প্রাচীর সৃষ্টি করে এক্সট্রা প্রোটেকশন হিসাবে। ঠিক আছে, সিকিউরিটি হিসাবে। তো এই প্রাচীরে মাঝে মাঝে অনেকগুলো ছিদ্র থাকে যাকে আমরা কূপ বলি। তো কোষ প্রাচীর কোষকে কি করে, এটা হচ্ছে কোষ প্রাচীরের কাজ। যে কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে, পাশের কোষের সাথে প্লাজমাটে মানে আণুবীক্ষণিক যে নালী, এক ধরনের নালী সৃষ্টির মাধ্যমে অন্যান্য কোষের সাথে কি কানেকশন বজায় রাখে, যোগাযোগ ঠিক রাখে। এবং পানি এবং খনিজ লবণ চলাচলটা সে কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। লাস্টের দিকে কিন্তু প্রত্যেকটা অঙ্গাণুরই কিন্তু কাজ দেওয়া থাকবে। আর প্রথম দিকে থাকবে হচ্ছে এটা কোথায় থাকে, তারা কি দিয়ে তৈরি, এসব পদার্থই থাকবে সবগুলোর ক্ষেত্রে। আপনারা এরকম মিলাই মিলাই পড়বেন, আশা করি এই চ্যাপ্টারটা মনে রাখতে ইজি হবে। তবে এই চ্যাপ্টার ক্ষেত্রে মূলত একটু টাইম লাগবে আপনাদের পড়াটা মাথায় স্টোর হইতে, কিন্তু আপনারা অল্প পড়বেন, কিন্তু একটু ভালো মতো পড়ার চেষ্টা করবেন। দরকার হলে পয়েন্ট পয়েন্ট আকারে আপনারা পড়তে পারেন যে কোষ প্রাচীরের কি কি পয়েন্ট আছে, আমি একটা 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 পয়েন্ট করে নোট করে পড়লাম। ঠিক আছে। তো এই যে এখানে কিন্তু ছবি দেওয়া আছে কোষ প্রাচীরের, যে এটা প্রস্থর দিক থেকে দেখতে এরকম আর লম্বা আকার দেখতে এরকম। ঠিক আছে। এবং ভিতরে কি আছে না আছে এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, কারণ এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার একদম দাগ দিয়ে এবিসি দিয়ে বলবে এইটা এই চিহ্নিত অংশের নাম কি, চারটা অপশন দিয়ে। ঠিক আছে। তো এই চ্যাপ্টারের সবগুলো ছবি চিত্র কিন্তু খুবই খুবই ভালো মতো আপনাদেরকে দেখতে হবে পারতে হলে। ঠিক আছে। তো এরপর যে অঙ্গাণুটা আছে সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কাকে বলে এটা কিন্তু মাঝে মাঝে আসে। কি বলছে যে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ মানে কি, মোটামুটি ক্লিয়ার বা মোটামুটি ক্লিয়ার মানে একটু ঘোলা আছে, থকথকে জেলির মতো যে বস্তু থাকে তাকে মূলত বলতেছে কি, প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম। এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের একটা অংশ। কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো যেমন, এবং নিউক্লিয়াস আছে। আচ্ছা আসেন আমরা একটু দেখি প্রোটোপ্লাজম কোনটা। এই যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে অঙ্গাণুগুলো বাদ দিয়ে ভিতরে যে ফাঁকা যে অংশগুলো দেখতেছেন, এই কোষ প্রাচীর সহ টোটালটাকে বলা হয় আপনার কি, প্রোটোপ্লাজম। ঠিক আছে। এই যে প্রাণী কোষের ক্ষেত্রে ভিতরে যে সাজায় দেখা দেখতেছেন এই সবগুলা মিলে কিন্তু প্রোটোপ্লাজম বলা হয়।
তো এরপরেও দেখতেছি আমরা হচ্ছে কি আছে, কোষ ঝিল্লি আছে। যে প্রোটোপ্লাজমের বাইরের দিকে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজলেমা বা প্লাজমা মেমব্রেন বলা হয়। স্থিতিস্থাপক কিছুই না, একটা পর্দাকে যদি আপনি, আচ্ছা আপনারা যদি কখনো খেয়াল করছেন কিনা জানি না, ধরেন বল আছে না আমাদের, ধরেন ফোমের যে বল বা যে কোনো কিছু, ধরেন আপনি যদি চাপ দেন সেটা কিন্তু আবার আগের অবস্থায় ফেরত যায় না। স্থিতিস্থাপক কথাটার মানে হচ্ছে আপনি যদি তাকে বল প্রয়োগের মাধ্যমে তার অবস্থার পরিবর্তন বা তার আকৃতি পরিবর্তন করেন, কিছুক্ষণ পরে সে যদি আবার সেম জায়গায় ফেরত আসে, সেম আকৃতিতে ফেরত আসে, সেটাকে মূলত স্থিতিস্থাপক বলে। তো কিছু কিছু পর্দা আছে এরকম, ধরেন আমরা চাপ দিলে ট্যাপ ট্যাপ গেলে যায় না, মানে ভিতরের দিকে ঢুকে যায়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওটা আবার ঠিক হয়ে যায়। তো এই পর্দাটা হচ্ছে অনেকটা এরকম, এদেরকে বলা হয় কোষঝিল্লি। তো কোষঝিল্লির ভিতরে অনেকগুলো ভাঁজ থাকে, এই ভাঁজগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। এবং কোষঝিল্লি একটা বৈষম্যময় পর্দা, আমরা অলরেডি পড়ছি বৈষম্য পর্দা কি, বিভিন্ন বস্তুর আদান প্রদান হয়, ভিতরে ঢুকতে পারে বাইরে যেতে পারে। তো কোষঝিল্লি একটা বৈষম্যময় পর্দা হয়, অবিশ্রামের মাধ্যমে পানি এবং খনিজ লবণ কি চলাচল করতে পারে, এবং পাশাপাশি কোষগুলোকে পরস্পর থেকে কি করে রাখতে পারে, আলাদা করে রাখে। এই যে কোষঝিল্লি দেখতে অনেকটা এরকম, এবং তাদের ভিতরে যে খাসের কথা বলছে, এই যে এদেরকে মাইক্রোভিলাই বলা হয়। আর আন্তঃকোষীয় স্থান হচ্ছে যে ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, সেটা হচ্ছে আন্তঃকোষীয় স্থান। ঠিক আছে। এর পরের অঙ্গাণুগুলো যদি আমরা দেখি, সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, মানে সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে সেটাই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রটিকে সরিয়ে দিলে যে জেলির মতো বস্তুটা থেকে যায়, সেটাই হচ্ছে সাইটোপ্লাজম। এখন আসেন আমরা একটু ছবিতে একটু ক্লিয়ার করে দেখি। আমরা যদি প্রোটোপ্লাজম থেকে, প্রোটোপ্লাজম মানে কি, নিউক্লিয়াস সহ ভিতরে যা যা আছে, মানে ফাঁকা অংশ যা যা আছে সব। তো এখন নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে বাকি যে অঙ্গাণু সহ যে জিনিসটা বাকি থাকে, সেটাকে মূলত বলতেছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটা বাদ দিয়ে, শুধুমাত্র নিউক্লিয়াসটা বাদ দিয়ে বাকি অঙ্গাণুগুলো সহ যে জায়গাটা ফাঁকা আছে, সেটাকে বলতেছে মূলত সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভিতরে অনেকগুলো অঙ্গাণু আছে, সেগুলো আমরা দেখবো এখন। যে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে বস্তুটা থেকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে, এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর কি নির্ভরশীল। এই অঙ্গাণুগুলোর কোনো কোনোটা ঝিল্লিযুক্ত, মানে তাদের পর্দা আছে, আবার কোনোটা কি ঝিল্লিবিহীন, পর্দা নাই। তো ঝিল্লিযুক্ত যে অঙ্গাণুগুলো আছে সেগুলো আমরা আগে জানি, যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। খুবই গুরুত্বপূর্ণ একটা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই মাইটোকন্ড্রিয়া থেকে, খুবই ইম্পর্টেন্ট। তো এটা মূলত কি কাজে অংশগ্রহণ করে, শ্বসনে অংশগ্রহণ করে। এই অঙ্গাণুটা মূলত 1886 সালে আবিষ্কার করেন কে, রিচার্ড অল্টম্যান, এবং এর নাম দেন বায়োব্লাস্ট। তবে বর্তমানে প্রচলিত নাম যে আছে মাইটোকন্ড্রিয়া, এটা দিছে কে, বেন্ডা। তো এটা মূলত দুইটা স্তর বিশিষ্ট আবরণ দিয়ে একটা পর্দা আছে তার। ভিতরের স্তরটা ভিতরের দিকে আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, এটাকে বলা হয় ক্রিস্টি। এবং ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত, মানে গোটা গোটা কিছু গোলাকার বস্তু দেখা যায়, এদেরকে বলা হয় অক্সিজম। অক্সিজমের উৎসেচক গুলা, মানে উৎসেচক মানে হচ্ছে এনজাইম, বিভিন্ন ধরনের রস থাকে, এগুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে ম্যাট্রিক্স নামের পদার্থ থাকে। জীবের শ্বাসকার্যে সাহায্য করাই মূলত মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। ঠিক আছে, মূলত শ্বসনের কাজ করে সে। তোমরা পরে দেখবে যে শ্বসন ক্রিয়ার ধাপ হচ্ছে 4টা। আমরা অধ্যায় 4 যখন পড়বো, তখন এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, যে গ্লাইকোলাইসিস কি, অ্যাসিটাইল কোয়ে কিভাবে হয়, ক্র্যাবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। মূলত যে 4টাই চ্যাপ্টার শুধু জেনে রাখবেন। এর প্রথম যে পর্যায়টা আছে গ্লাইকোলাইসিস, এখানে মূলত মাইটোকন্ড্রিয়া ঘটে না। তবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে ধাপ আছে, সেখানে মূলত মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পন্ন হয়। শ্বসনের অত্যন্ত গুরুত্ব ধাপ হচ্ছে ক্রেবস চক্র, যেটা অংশগ্রহণকারী সব উৎসেচক উপস্থিত থাকায় এই বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে মূলত মানে সম্পন্নটা হয়, শ্বসনের কাজগুলো। তোমরা দেখবে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউসও কিন্তু বলা হয়। ক্ষতে কিন্তু অনেক কমন একটা প্রশ্ন, গাইড খুললে দেখতে পারবেন আপনারা, যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয় বা শক্তি উৎপাদনকারী বলা হয়। ঠিক আছে, তখন বলতে হবে যে এখান থেকে গ্লাইকোলাইসিসের কথাটা বলতে হবে। তো জীব এবং ক্রেবস চক্রের কথাটাও কিন্তু বলতে হবে। তো জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে, কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে মূলত মাইটোকন্ড্রিয়া দুটাতেই পাওয়া যায়। তো প্রাককেন্দ্রিক কোষে, মানে আমরা প্রাককেন্দ্রিক কোনটা দেখছিলাম বলুন তো, আদিকোষ আর প্রাককেন্দ্রিক। এই যে আসেন, প্রাককেন্দ্রিক কোথায় দেখছি, মনে আছে আপনাদের? এই যে প্রাককেন্দ্রিক কোনটা ছিল, এই যে আদিকোষ যেটা ছিল। তা আদিকোষে মূলত কি থাকে না, মাইটোকন্ড্রিয়াটা থাকে না, অনুপস্থিত থাকে মাইটোকন্ড্রিয়াটা। এই যে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু সুকেন্দ্রিক কোষ, মানে আমরা যাদের কোষ আছে, তো তাদেরও মাইটোকন্ড্রিয়া মাঝে মাঝে কি থাকে, অনুপস্থিত থাকে। তাহলে এমন কি হতে পারে যে বিবর্তনীয় ইতিহাসের কোন এক সময় সুকেন্দ্রিক কোষের ভিতর মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়ছিল, এবং তারপর সেটা কোষের স্থায়ী একটা বাসিন্দা হয়ে গেছে। মানে ধরেন আগে তো ছিল না, কিন্তু হঠাৎ করে ধরেন কোন একটা সময় মাইটোকন্ড্রিয়াটা কোন একটা সময় সুকেন্দ্রিক কোষে আসছিল, এরপরে এখানে স্থায়ীভাবে বসবাস হয়ে শুরু হয়েছে। ঠিক আছে, এটা একটা আনুমানিক ধারণা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে। তো এই মাইটোকন্ড্রিয়াটা আপনারা হচ্ছে পয়েন্ট আকারে পড়বেন, যেটা কি দিয়ে তৈরি, কয়টা স্তর থাকে, ভিতরটাকে কি বলে, বাইরেরটাকে কি বলে, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে আপনাদেরকে। এই চ্যাপ্টার যতগুলো অঙ্গাণু পাবেন, সবগুলো আপনাদেরকে একটু কষ্ট করে নোট করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটার কোনো বিকল্প নাই। এবং এই ছবিগুলো কিন্তু মাস্ট,
মাইটোকন্ড্রিয়ার ছবি কিন্তু আসে, আঁকতে বলে। তো কোনখানে কি আছে একদম ডিটেলস আপনার ছবিগুলো দেখে নিবেন। তো এরপরটা যদি আমরা আসি, যেটা হচ্ছে প্লাস্টিড, যে বিজ্ঞানী আর্নস্ট হ্যাকেল 1866 সালে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু হিসেবে প্লাস্টিড, তার মানে কি এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্লাস্টিডের প্রধান কাজ কি? সে হচ্ছে খাবার তৈরি করবে, খাবার জমা রাখবে মানে সঞ্চয় করে রাখবে, এবং উদ্ভিদকে বর্ণময় মানে রঙিন এবং আকর্ষণীয় করার মাধ্যমে পরাগায়নে সাহায্য করবে। এবং প্লাস্টিড কয় রকমের হয়? 3 রকমের। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউক্লোপ্লাস্ট। আচ্ছা, পরাগায়ন কি জিনিস? সেটা হচ্ছে আমরা যখন উদ্ভিদ প্রজনন সম্পর্কে দেখবো অধ্যায় 11-তে, আপনারা হয়তো পাবেন। সেখানে মূলত এই পরাগায়ন সম্পর্কে ধারণা আছে, মানে কি উদ্ভিদের বংশ বিস্তার মূলত পরাগায়ন বলা হয়। ঠিক আছে। তো এই যে তিনটা বলা আছে এখানে, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টটা কি? যে সবুজ রঙের প্লাস্টিককে মূলত ক্লোরোপ্লাস্ট বলা হয়। এবং পাতা, কচিকাণ্ড, এদের কোথায় কোথায় পাওয়া যায়? পাতাতে পাওয়া যায়, কচিকাণ্ডে পাওয়া যায়, অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। এবং প্লাস্টিকের ভিতরে কি থাকে? গ্রানা নামক একটা অংশ আছে, যেটা কি সূর্যালোক মানে আলোক শক্তিকে সে নিজের ভিতরে নিয়ে নেয় এবং নিয়ে সেটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে ফেলে। এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমা নামের একটা অংশ আছে আপনার প্লাস্টিডে। সেখানে অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে, মানে তিনটা জিনিসকে কম্বাইন করে সে এক ধরনের খাবার তৈরি করে, যেটাকে বলা হয় শর্করা। তো এই প্লাস্টিডে মূলত ক্লোরোফিল থাকে এবং এদের সবুজ দেখায়। এছাড়াও এই ক্লোরোপ্লাস্টে আপনার কি থাকে? ক্যারোটিনেট নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। ঠিক আছে, পয়েন্ট আকার আপনারা মনে রাখবেন, এটা গেলো ক্লোরোপ্লাস্ট। এরপর হচ্ছে কি ক্রোমোপ্লাস্ট, যে এগুলো রঙিন প্লাস্টিক, মানে কিন্তু সবুজ না, মানে সবুজ বাদে অন্য রঙের যে প্লাস্টিক গুলো আছে সেগুলোকে মূলত ক্রোমোপ্লাস্ট বলা হয়। এইসব প্লাস্টিকে জ্যান্থোফিল নামে এক ধরনের ইয়া থাকে, রঞ্জক পদার্থ থাকে, অনেক রকমের থাকে। যেমন জ্যান্থোফিল হচ্ছে হলুদের জন্য, ক্যারোটিন হচ্ছে কমলার জন্য, ফাইকোঅ্যারিথ্রিন লালের জন্য, ফাইকোসায়ানিন নীলের জন্য, ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। তাই কোনোটাকে হলুদ দেখায়, কোনোটাকে নীল, আবার কোনোটাকে লাল। তো এই পদার্থগুলোর কারণে, তো এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূল্য মূলত এদেরকে পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা এদের মূলত প্রধান কাজ। তো এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ কি সংশ্লেষণ করে জমা করে রাখে। সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ কথাটা মানে হচ্ছে গঠন করে, মানে তৈরি করা। তৈরি করে সেটা আবার কি করে? জমাও রাখে। এরপরটা যদি আসি লিউক্লোপ্লাস্ট, যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে লিউক্লোপ্লাস্ট বলা হয়। মানে যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল একদম শিকড়ে, ভ্রূণ, জনন কোষ ইত্যাদি, যেখানে সূর্যের কোষ পৌঁছায় না সেখানে মূলত লিউক্লোপ্লাস্ট থেকে পাওয়া যায়। তো এদের প্রধান কাজ কি? এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য জমা করে রাখা। আলোর সংস্পর্শে যদি আসে লিউক্লোপ্লাস্ট কখনো, তখন সেটা ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। যে লিউকোপ্লাস্টের কাছে যদি আপনি আলোক শক্তি পৌঁছায় দিতে পারেন কোনো কারণে, তারাও কিন্তু কি সবুজ রং ধারণ করতে পারে, মানে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে। আর আরেকটা বস্তু আছে, সেটা হচ্ছে আমাদের কি গলগী বস্তু। আচ্ছা, গলগী বস্তুতে কি হয়? যে গলগী বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, এটা কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, তবে অনেক উদ্ভিদ কোষে মাঝে মাঝে এদের দেখা দেয়। তো এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল দিয়ে তৈরি। এদের দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল। এই যে দেখেন সিস্টার্নি কোনগুলো? এই যে ভাঁজের যে অংশগুলো। আর ভেসিকল মানে কি? ভিতরে যে গহ্বরের জায়গায় ছোট ছোট গোল 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 আকারে থাকে। ঠিক আছে। তো এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজনের সম্পন্ন হয়, মানে বের হয়ে যায়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর ডিবির একটা সম্পর্ক আছে, মানে কোনো কিছু নিঃসৃত করার সাথে কে জড়িত? গলগী বস্তু জড়িত। তো হরমোন নিঃসরণের এর ভূমিকা লক্ষ্য করা যায়, মানে আমাদের শরীরের ভিতরে যে ইন্টারনাল অনেক রস স্ফুরিত হয় বা বের হয়, সেগুলো মূলত এই গলগবস্তু দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো কোনো বিপাকীয় কাজে সাথেও কিন্তু এরা সম্পর্কিত। বিপাকীয় মানে কি? ভিতরে ইন্টারনাল যে প্রক্রিয়াগুলো আছে তাদের সাথে, ওই হজম বলেন, তারপর আর অন্যান্য কাজেও এরা জড়িত আছে। তো কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখতে পারে। সঞ্চয় মানে কি? জমা করে রাখতে পারে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এন্ডোপ্লাজম। এগুলো যেগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু সবই আপনার কি, যে আমরা এই যে কোষ ঝিল্লি যুক্ত দেখতেছি, বিহীন গুলো কিন্তু এখানে দেওয়া আছে, যাদের ঝিল্লি নাই। তো এখানে কিন্তু ঝিল্লি যুক্ত যারা, সবগুলো কিন্তু তাদের মধ্যে এক ধরনের ঝিল্লি আছে, মানে পর্দা আছে। তো এন্ডোপ্লাজম রেটিকুলামের আবরণীর গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবে এসব স্থানে প্রোটিন সংশ্লেষণ মানে প্রোটিন গঠিত হয় বা তৈরি হয়। কোষ উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এগুলো কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে, প্লাজমা মেমব্রেন মানে কি? পর্দার সাথেও যুক্ত থাকতে পারবে কোষের। তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক বা কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে কি করতে পারে? চলাচল করতে পারে। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এদের উপস্থিতিতে পাওয়া যায়। ঠিক আছে, পয়েন্ট পয়েন্ট আকারে আপনারা মনে রাখবেন যে কি করে না করে, কোথায় পাওয়া যায়, এরকম। তো এরপর আমাদের আছে কোষ গহ্বর। যে সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাতত ফাঁকা একটা স্থান দেখা যায়, সেগুলোকে মূলত বলা হয় কোষ গহ্বর। ভিতরে কিন্তু ফাঁপা যদি জায়গা থাকে, যেমন বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে কোষের ভিতরে যে বিভিন্ন রস আছে সেগুলোকে ধারণ করে রাখা। বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি এই কোষে থাকে। পানি কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, মানে মূলত থাকে না। তবে যদি কখনো থাকে সেগুলো সাইজে খুবই কি হয়? ছোট হয়। ঠিক আছে। এরপর আমাদের ঝিল্লিবিহীন যে লাস্ট যে অঙ্গাণুটা আছে সেটা হচ্ছে কি?
লাইসোজোম, সরি, ঝিল্লি যুক্ত যে অঙ্গাণুটা আছে সেটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে মূলত প্রোটেক্ট করে, যে আমাদের বিভিন্ন বাইরের জীবাণুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে এর কাজ। তো এর উৎসেচক আগত জীবাণুগুলোকে কি করে ফেলে, হজম করে ফেলতে পারে। এর পরিপাক করা উৎসেচক গুলো একটা পর্দা দিয়ে আলাদা করা থাকে। তাই অন্যান্য অঙ্গাণু এর সংস্পর্শে এলে এই অঙ্গাণুগুলো কি হয়ে যায় না, আবার হজম হয় না। মানে এটা বাইরে একটা দেওয়াল দেওয়া আছে। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশপাশের অঙ্গাণুগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কখনো কখনো কোষটা কি হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। এই লাইসোজোমের কারণে ওই কোষের পুরো কোষটা কিন্তু মারা যেতে পারে, যদি তার পর্দাটা মানে তার যে অঙ্গাণুকে, ধরেন আমি যদি বলি, লাইসোজোমের যে উৎসেচক গুলো আছে যেগুলো জীবাণুকে খায়, এগুলো ধরেন একটা জায়গায় বাউন্ডারি করা। তো এই বাউন্ডারি থেকে যদি কোনো কারণে সে ফাইটা বাইর হতে পারে, তাহলে এই কোষের ভিতরে যে অন্যান্য জায়গায় যে অঙ্গাণুগুলো আছে এগুলোকে সে কি করে ফেলে, হজম করে ফেলে, নষ্ট করে ফেলে। তো এই জন্য পুরো কোষটাই কি হয়ে যায়, মারা যায়। ঠিক আছে, যদিও আমাদের কোষ মারা যাওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে নতুন কোষ গঠিত হয়ে যায় বা কয়েক মিনিটের মধ্যে। তো এটা তেমন একটা ইফেক্ট করে না। তো এটা জাস্ট বলছে যে লাইসোজোম যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে তার আশ্বাস অঙ্গাণুগুলোর কি করে ফেলে, সহজম করে ফেলে, তখন কোষটা মারা যায়। তো আজকে ক্লাস আপনাদের এতটুকু পর্যন্তই। আবার পরের দিন হচ্ছে আমরা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গন নিয়ে আলোচনা করব। এই ক্লাসে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েও কিন্তু আমাকে ডিরেক্ট কোশ্চেন আস্ক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।